শামসেরগঞ্জের এই হিংসার কারণে সেখানে এসপিকে আর ওসিকে বসিয়ে রাখা, এসপিকে ট্রান্সফার, ওসিকে বসিয়ে রাখা হলো। এখন কি করবে? দে ওসিটাকে ট্রান্সফার, সাসপেন্ড করে তার সঙ্গে একটা এসআই না এসআই তাকে সাসপেন্ড করে দে। কারণটা কি? এগুলো ছোট ছোট বকরি, ছোট ছোট বকরি, এদেরকে শাসন কর। আমার প্রশ্ন প্রথম দিন থেকে আমি করেছি, ওখানকার ওসি, ওখানকার এসআই যাকে সাসপেন্ড করা হচ্ছে বা বরখাস্ত করা হচ্ছে, যাই হোক, এই ঘটনা যখন ঘটে তখন তাদেরকে সক্রিয় হয়ে ব্যবস্থা নিতে কে মানা করেছিল? মোবাইলের যুগ, সবাই সব কিছু জানছে, বুঝছে, মিডিয়াতে চলে আসছে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর 5 থেকে 7 মিনিট দূরত্বের থানা, তারা জানে না? আমার প্রশ্ন, তাদেরকে মানাটা করলো কে? যে তোমরা এখন যেও না, নিষ্ক্রিয় থাকো। এই কাজটা কে করেছে? এই কাজটা করেছে স্থানীয় তৃণমূলের নেতারা। তারা চেয়েছিল একটা ঝামেলা হোক, ঝঞ্ঝট হোক, হিংসা হোক, যে মুসলমান ভোট আমাদের হাত থেকে বেরিয়ে কংগ্রেসের ঝোলায় চলে গেছে সেগুলো আবার ফিরে আসুক। কিন্তু বোঝেনি যে এই ঘটনা এত বড় হয়ে যাবে, ফলে তাদের হাতের বাইরে চলে যায়। আজকে বলির বখরা হয় না, আজকে সেই বলি দেওয়ার আগে সেই বখরা হিসাবে ওসিকে, অফিসারকে সাসপেন্ড বলুন, বসিয়ে দেওয়া হচ্ছে। এর আগে এবার সাসপেন্ড করা হলো। এতদিন আপনি কি করছিলেন বাংলার মুখ্যমন্ত্রী? আপনাকে আমাদের প্রশ্ন, 8, 9, 10, 11 এপ্রিল আপনি কি করছিলেন? আপনার পুলিশ কি করছিল? আপনার এসডিপিওর গাড়িতে আগুন লাগিয়ে দিল, তারাই বা কী করছিল? তাহলে এসডিপিও, এসপি, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন? একটা ওসির, তার কি ক্ষমতা আছে নিজের ইচ্ছায় কিছু করার? চালাকি কেন করছেন? আপনার দলের লোকরা জড়িত। আপনি যদি সৎ হন, দৃঢ় হন, আপনার দলের লোকদের গ্রেপ্তার করুন, তারা জড়িত। আপনারা জানেন, শুনে রাখুন তাহলে, যেদিন আমি গেছিলাম জাফরাবাদে, কোথায় এক পরিবারের বাবাকে, ছেলেকে খুন করা হলো। ঘটনাচক্রে তারা হিন্দু পরিবার। সেই একই দিনে আমি গেছিলাম সুতিতে, গুলিতে একজন মৃত্যু হয়েছে ঘটনাচক্রে, সে মুসলমান, নাম এজাজ আহমেদ। সুতিতে কিন্তু হিন্দু মুসলমান হলো না, হলো কোথায়? শামসেরগঞ্জে। সেই জাফরাবাদের পরিবারের অবস্থা কী ছিল জানেন? তাদের ক্ষমতা হচ্ছিল না হিন্দু পরিবারের শ্রাদ্ধের ব্যবস্থা করার। 3 দিন পর শ্রাদ্ধ, অপমৃত্যুর 3 দিন পর শ্রাদ্ধ। ফিরে এলাম বহরমপুর, এখান থেকে লোক পাঠিয়ে তাদের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করেছিলাম আমরা। এবং আরও জানুন, ওখানে কংগ্রেস দলের যে মুসলিম নেতৃত্ব, তাকে আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম, এই হিন্দু পরিবারটার পাশে আপনাদের দাঁড়াতে হবে, প্রমাণ করতে হবে এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এই বিপদের দিনে হিন্দুর পাশে দাঁড়াচ্ছে। শ্রাদ্ধের জন্য টাকা পয়সা সমস্ত কিছু ব্যবস্থা তারা করল। দুর্ভাগ্য কি জানেন? সেদিন ওই গ্রামের ওই পরিবার একটা পুরোহিত খুঁজে পায়নি যে তার শ্রাদ্ধ শান্তি করবে। অথচ তাদের সেই শ্রাদ্ধ শান্তি করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমি বিশেষভাবে নির্দেশ দিয়েছিলাম, মুসলমান নেতৃত্ব বেশি করে থাকতে হবে। আমরা সেটাই করে চলেছি ওখানটায়। পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অবস্থাটা বোঝার চেষ্টা করুন। গোটা গ্রাম বিএসএফ
কেন্দ্রীয় বাহিনী, কিন্তু পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছে না। আতঙ্কটা কোন লেভেলে ছিল? আতঙ্কটা কোন লেভেলে ছিল? পুলিশের গুলি খাওয়ার পরেও গুলিবিদ্ধ যারা হয়েছে তাদের ক্ষমতা হয়নি পুলিশকে বলার যে আপনাদের চালানো গুলিতে অসহায়ভাবে আমরা গুলিবিদ্ধ হয়েছি। একটা 11 বছরের ছেলে হসপিটালে, কিডনি চলে গেছে তার। এরকম 17 জন গুলিবিদ্ধ হয়েছে। তাহলে আতঙ্কটা কোন লেভেলে ছিল যে হিন্দু গ্রামে পুরোহিত পাওয়া যাচ্ছে না, আর মুসলমান যারা গুলি খেয়েছে থানায় এসে বলার ক্ষমতা হচ্ছে না, বা হসপিটালে যাওয়ার ক্ষমতা হচ্ছে না। জেনে রাখুন, সেখানকার প্রাইভেট নার্সিংহোমে তারা ট্রিটমেন্ট করেছে, হসপিটালে জানি ভয়ে। কাদের সৃষ্ট এগুলো? এখন চোর পালালে বুদ্ধি পারছে মমতা ব্যানার্জির। সব ঘটনা ঘটে যাওয়ার পর আপনি মৃতের দেহে আতর ছড়াতে যাচ্ছেন। আপনার হয়ে যাতে সভা সফল হয়, ওখানকার এসপি, ওসি, বিডিও, এসডিও, ডিএম সবাই ময়দানে নেমে পড়েছে। তারা আসতে না চাইলেও তাদেরকে আনতে হবে, কারণ আপনি যাচ্ছেন। লিখেছে তা তো আমরা জানি না। 356 ধারা যেটা বলছেন আপনারা, রাজ্যপাল প্রকৃতপক্ষে এই 356 ধারার উল্লেখ করেছে কিনা তাও আমার জানা নাই। কারণ একজন রাজ্যপাল সে হঠাৎ করে 356 ধারা এইভাবে প্রয়োগ করবার সুপারিশ করতে পারে কিনা আমি জানি না। কারণ রাজ্যপাল নিজে তো নিশ্চয়ই আইন কানুন, ভারতবর্ষের সংবিধান যে কোনো সাধারণ মানুষের থেকে বেশি জানে। তাই হঠাৎ করে 356 ধারা প্রয়োগের কথা কোথায় আসছে আমার জানা নাই। তবে হতে পারে যে এখানটায় কোনো সমস্যা আছে সেটা বলতে পারে। আর যদি বলে যে না 356 ধারা, এরকম কোনো কথা রাজ্যপালের তরফ থেকে বলাটা সমীচীন নয় বলে মনে করি। রাজ্যের আইন শৃঙ্খলার কথা নিশ্চয়ই বলতে পারে। এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমরা জানি। শামসেরগঞ্জের ঘটনায় প্রথম দিন থেকে আমরা বিরোধিতা করছি, সেই বিরোধিতা আমাদের আজও চলছে। শামসেরগঞ্জের সমস্ত অপরাধীদের আমরা শাস্তি চাই। শামসেরগঞ্জে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়েছে সেটা প্রশাসনের চরমতম ব্যর্থতা, এবং সেখানে তৃণমূলের একটা অংশের সক্রিয় মদত মদত না তৃণমূলের একটা অংশের সক্রিয় অংশগ্রহণ আছে এই গন্ডগোলের পিছনে। আপনারা হয়তো অনেকে জানেন না যে জাফরাবাদে যে হিন্দু পরিবারটা খুন হয়েছিল, ছেলে এবং বাবা, 3 দিন পর তাদের শ্রাদ্ধ ছিল। আমাকে তারা যখন বলে শ্রাদ্ধ কি করে করবো জানি না, তখন আমি বহরমপুর থেকে লোক পাঠিয়েছিলাম, এবং শামসেরগঞ্জ এলাকায় আমাদের যারা সংখ্যালঘু, আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব আছে তাদেরকে বিশেষভাবে বলে এসেছিলাম যে শ্রাদ্ধের দিন তাদের সমস্ত রকম সহযোগিতা করবে। অবাক হয়ে যাবেন, শ্রাদ্ধের দিন এমন আতঙ্ক ছিল সেখানটায় যে পুরোহিত পর্যন্ত আসেনি শ্রাদ্ধ শান্তি করতে। ঠিক একইভাবে শামসেরগঞ্জের অনেক এলাকা আছে, আপনার খোঁজ নিয়ে দেখবেন 16 থেকে 17 জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা ঘটার পর সেখানকার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে গুলি চালানোর ব্যবস্থা করে 17 জনকে আহত করেছে, গুলিবিদ্ধ করেছে। তাদের সকলের হিম্মত হয়নি হাসপাতালে যাওয়ার, কারণ কি হবে জানি না। তাই পুলিশ কোথায় কি করবে জানে না তারা, সেই আতঙ্কে তারা হাসপাতালেও যায়। তাহলে আতঙ্কটা কোন পর্যায়ে যে পুরোহিত সাধ্য করতে আসছে না, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতাল যাচ্ছে না। অথচ এই ঘটনা ঘটার কোনো কারণই ছিল না। থানা থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে এই ঘটনা ঘটছে। 5 ঘন্টা থানা লাগলো 5 মিনিট রাস্তা পার হতে। থানা কেন চুপ থাকলো? অফিসার কেন চুপ থাকলো? কার নির্দেশে থানা চুপ ছিল এটা জানা দরকার। আজকে বলির পাঁঠা করে সেখানকার একটা অফিসারকে, দুটো অফিসারকে, কাউকে ট্রান্সফার, কাউকে বসিয়ে দেওয়া, এগুলো করে তৃণমূল সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানকার মানুষের চোখে তুলে দেওয়ার চেষ্টা করছে। আপনি শামসেরগঞ্জে যাচ্ছেন, তার আগে সেখানটায় প্রশাসনকে নামিয়ে দেওয়া হয়েছে সবাইকে আপনার সবাই হাজির করাতে। তাই রাজ্যপাল কি বলেছে জানি না, কিন্তু প্রশাসন যে ব্যর্থ আমি একমত।
আইন শৃঙ্খলা পরিকাঠামো পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে, আমি একমত। কিন্তু সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার জন্য 356 ধারা করার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তার যে আইনি ব্যাখ্যা সেটা জানা নাই। কারণ আমরা যেটুকু জানি, যেখানে সাংবিধানিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়ে সেখানটাই 356 ধারা প্রয়োগ হয়। সম্ভবত রাজ্যপাল বলেছেন যে কেন্দ্রে কোনো আইন আনতে, ওভার আর্চিং লেজিসলেশন, কোনো বিশেষ আইন আনতে, যে আইনের দৌলতে যে কোনো রাজ্যের উপরে কেন্দ্রীয় সরকার মনে করলে তার ফৌজ মোতায়েন করতে পারে, তার তার নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাতে তুলে নিতে পারে। এরকম আইন আনার প্রস্তাব হয়তো দিয়েছে রাজ্যপাল। এরকম প্রস্তাবও ভারতবর্ষে কেউ মেনে নেই বলে মনে করি না আমরা, কারণ আইন শৃঙ্খলা রাজ্যের হাতে।